অন্তত তোর মাঝে এই আমাকে চাইলেই একটুখানি জায়গা দিতে পারিস। কথা দিচ্ছি মেঘ, তোর দুঃখের ফুলবাগানের প্রতিটা কাঁটা আমি হাসি মুখে নিজের গায়ে মেখে নেব। মুগ্ধর বিমুগ্ধ বাক্যবাণ, যার প্রতিটা শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই বিমূঢ় হলো মাহি। গভীর দৃষ্টে একমনে তাকিয়ে আছে সুদর্শনের পানে। জিভের ডগা নিষ্পিস করছে তার। চোখ দুটো যেন নিজে থেকেই বলে যাচ্ছে কত কিছু। মুগ্ধ নীরব অপেক্ষায় অপেক্ষায়িত। আলতো করে ছুঁয়ে রেখেছে রমণীর তুলতুলে কপল। দৃষ্টিজোড়া অনড় তার। পলক ফেলতে ভুলে গিয়েছে বোধহয় বহু আগে। সপ্তদশী ঢোক গিলল খানিক। অন্তঃকোণ হতে সকল ভয়ডর কাটিয়ে গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, অথচ আমার জীবনে আপনি আসার আগে দুঃখের ফুলবাগান নামক কোনো কিছুর অস্তিত্বই ছিল না মনস্টার। চোখ দুটো মুহূর্তেই সরু হয়ে গেল মুগ্ধর। চোয়ালের রেখায় টান পড়ল বেশ। কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ ফেলে স্নিগ্ধ গলায় শুধালো, তার মানে বলতে চাচ্ছিস আমিই তোর জীবনের একমাত্র দুঃখের কাঁটা? আহত হাসল রমণী। মুখাবয়ে তখনই ফুটে উঠল একাকার সম ব্যথাতুর ছাপ। দৃষ্টিযুগল আলতো করে ঝুঁকিয়ে এনে সপ্তদশী কেমন মোটা কণ্ঠে আওড়ালো, সব কথা থোড়াই মুখে ফুটে বলতে হয়। সহসা ভ্রুযুগল কুঁচকে নেয় মুগ্ধ। মুখাবয় জুড়ে চরম অসন্তুষ্টির ছাপ ফুটিয়ে দাঁত কিরমির করল তৎক্ষণাৎ। রমণীর গালের উপর ছুঁয়ে থাকা রুক্ষ হাতটা পর মুহূর্তেই গড়িয়ে আনল রমণীর নরম চোয়াল রেখায়। সেথায় রুষ্টতার সনে সামান্য জোর বসাতেই মৃদু কোকিয়ে ওঠে মাহি। ক্ষুদ্র বদনে খানিক নড়চড় বাড়াতেই রুডমানব দাঁতে দাঁত চাপলেন যেন। চোখ দুটোতে অদৃশ্য আগুন লেপ্টে পরক্ষণেই কটমটিয়ে শুধালেন, আমি কাঁটা, আমি তোর জীবনের কাঁটা। ওকে ফাইন, কাঁটা হলে কাঁটাই সই। কান খুলে শুনে রাখ মেঘ, আমি নামক এই কাঁটা নিয়েই তোকে গোটা একটা জীবন কাটাতে হবে। বোকা মানবীর চোখ দুটো ছলো ছলো, কান্নার উপচে পড়া ঢেউয়ে বাদ পড়েছে যেন। কণ্ঠস্বর হয়েছে বড্ড ভারী। গোটা একটা জীবন, তাও আবার আপনার মতো নির্দয়ের সাথে? তার চেয়ে মৃত্যু বরং ঢের ভালো। তখনই রাগের পারদ তরতর করে আকাশ ছুঁল মুগ্ধর। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে এক ঝটকায় সপ্তদশীর কোমল বদনখানি সরিয়ে দিল নিজের উপর থেকে। মাহি নিস্তব্ধ। টলমল কদম দুটো খানিক নাড়িয়ে পিছিয়ে দাঁড়ালো কয়েক হাত। অমনি পাহাড় সম বলিষ্ঠ পুরুষ উঠে দাঁড়ালেন ভাঙা কাঠের স্তূপ হতে। মুখাবয়ে এক প্রকার আগুন লেপ্টে তখনই সম্মুখে এগিয়ে এসে আক্রমণ বসালো রমণীর তুলতুলে গ্রীবাদেশে। মাহি হকচকায়নি, না নড়ল নিজের জায়গা হতে। রুডমানবের পানে স্থির দৃষ্টি নিবদ্ধ রাখতেই শুনতে পেল, কথায় কথায় মৃত্যুর কথা বলিস কোন সাহসে বেয়াদবের বাচ্চা? কি মনে হয় তোর মৃত্যু হলেই তুই আমার হাত থেকে মুক্তি পাবি? ইউ বিচ, লিসেন টু মি কেয়ারফুলি। মরণের পরও এই আমি নামক নির্দয়ের সঙ্গী হিসেবেই থাকতে হবে তোকে। তুই মিলিয়ে নিস কথাটা। সব কিছুতে জোর জবরদস্তি করাটা বোধহয় আপনার চরিত্রগত বদভ্যেস, তাই না? আর কথায় কাজে বারবার নিজের দূষিত রক্তের কথা মনে করিয়ে দেওয়াটা তোর জন্মগত বদভ্যেস, তাই না? মুহূর্তেই মুখভঙ্গি শক্ত হলো মাহির। পেলব মুখখানা হতে সঙ্গে সঙ্গে সরে গেল অন্তর্মুখিতার প্রলেপ। দাঁত খিচে তৎক্ষণাৎ বলে বসল, মুখ সামলে কথা বলুন মিস্টার। কার রক্তে কে দূষিত বলছেন আপনি? কোন স্পর্ধায় বলছেন এসব? আমায় যা ইচ্ছে বলুন বিস্ট, তবে খবরদার আমার আব্বুকে নিয়ে কিচ্ছু বলবেন না। সহসা রমণীর মুখের উপর ঘাড় ঝোঁকায় মুগ্ধ। বাদামি চোখ দুটো তার আগুনের লেলিহানে চিকচিক করছে যেন। চোয়ালের পেশি শক্ত করে চিরবির কণ্ঠে প্রত্যুত্তর করল,
খুব জ্বলছে, তাই না? তোর জানোয়ার বাপকে কিছু বলতে গেলেই জ্বলে ওঠে তোর, তাই না? অথচ যেদিন জানতে পারবি তোর বাপ ঠিক কত বড় বাস্টার্ড, সেদিন কি বলবি তুই? পারবি এভাবে আমার সামনে দাঁড়িয়ে গলাবাজি করতে? কপাল গোটায় মাহি। চোখে মুখে এক প্রকার বিতৃষ্ণা লেপ্টে তখনই মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, জোর করে তুলে এনেছেন পর থেকেই শুনে যাচ্ছি আমার আব্বু খারাপ। তার উপর নেওয়া প্রতিশোধের জেরে আমায় তুলে এনেছেন। রোজ নিয়ম করে টর্চার করেছেন আমায়, অথচ এই পর্যন্ত একটাবারের জন্য আপনি বলেননি বিস্ট। কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি? মানলাম আপনি প্রতিশোধে অন্ধ, মানলাম আমার আব্বু দোষী। কোনো প্রকার দোষ করলে আমার আব্বু করেছে, আমি তো করিনি। তাহলে কিসের ভিত্তিতে আমার মতো নির্দোষের উপর ওভাবে অমানুষিক নির্যাতন চালাতেন? কিসের ভিত্তিতে চালাতেন? আপনার কি মনে হয় আমি মানুষ না? মুখ বুজে ব্যথাগুলো সয়ে গিয়েছি বিধায় কষ্ট হয়নি আমার? আমায় নিজের হাতের কাঠপুতুল মনে করেছেন আপনি, যে যখন ইচ্ছে বেধড়ক মারধর করবেন, যখন ইচ্ছে দুধছাই করে ছুঁড়ে ফেলবেন, আবার যখন ইচ্ছে হবে বেহায়ার মতো কাছে টানবেন। থামল ফুঁসতে থাকা রমণী। রুডমানবের কটমট দৃষ্টিতে আজ ভয় পাচ্ছে না সে। অন্তঃকোণের তীব্র জখমগুলো ফের তাজা হয়েছে তার। চোখ দুটো ঝরাচ্ছে ঘৃণার অশ্রু। মুগ্ধর বলিষ্ঠ হাতখানা আলগা হয়েছে খানিক। সেই সুযোগে তরাক দুই হাতে শক্ত ধাক্কায় রুডমানবের রুক্ষ বক্ষভাজে আঘাত হানল সপ্তদশী। তবে বালাইসার, মুগ্ধমশাই তো নড়লেনই না। উল্টো তীব্র আঘাতের বিপরীতে ক্ষুদ্র রমণী কেমন পিছিয়ে গেল সহসা। পিছিয়ে গিয়েও রাগ কমেনি তার। রাগে ঘৃণায় ফুঁসতে ফুঁসতে ফেরা ওড়াল, আপনি সব সময় বলতেন না আমার মুখ দেখলে আপনার বমি আসে? আপনি বলতেন না আপনি আমায় ঘৃণা করেন? ওসব পুরনো কথা, রাত গাই তো বাদ গাই। যুবকের নির্লিপ্ত প্রত্যুত্তর। কপাল ফেটে দরদর করে লহু গড়ালেও বড্ড নির্বিকার সে। বলিষ্ঠ দুই হাত ততক্ষণে ঠাঁই পেয়েছে ট্রাউজারের পকেটে। লোকটার এহেন নির্লিপ্ততা দেখে রাগ বাড়ল মাহির। চোয়ালের পেশিতে দৃঢ়তা বাড়িয়ে তখনই ছুড়ল ঝাঝালো বাক্যবাণ, আপনার জন্য সব পুরনো কথা হতে পারে মিস্টার অধীর রায়, তবে আমার জন্য ওগুলো ছিল এক একটা বিষাক্ত তীর, যার অভিঘাতে আজও ক্ষয় হয় আমার ছোট্ট হৃদয়। ট্রাস্ট মি মনস্টার, আই উইল নেভার এভার ফরগেট দোজ লাইন্স। আজ এখানে আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার চোখে চোখ রেখে বলছি, আই জাস্ট হেট ইউ মিস্টার অধীর রায়। আমার চোখে এই পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণ্য ব্যক্তিটি কেবলমাত্র আপনি। আপনার নৃশংসতা, আপনার ছলচাতুরি, আপনার জোর জবরদস্তি, আপনার কথাবার্তা, আপনার মুখ, আপনার ওই বাদামি দুটো চোখ, সব কিছু, সব কিছুকে ঘৃণা করি আমি। রমণীর তীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত হবার কথা ছিল রুডমানবের, অথচ হলো তার উল্টো। মুগ্ধর চোখ দুটোতে কেমন তাচ্ছিল্যের ছাপ ফুটল মুহূর্তেই। ঠোঁটের কোণ বেঁকে গেল শ্লেষাত্মক ভঙ্গিতে। বলিষ্ঠ পা দুটো নীরবে অগ্রসর হলো সম্মুখে। রমণী ভীত নয় আজ, তবুও ঘৃণায় নাক মুখ কুঁচকে পেছালো কদম। পেছাতে পেছাতে মুহূর্তের অভিঘাতে ধনুকের ন্যায় বাঁকানো পিঠটা তার হুট করে গিয়ে ঠেকল দেয়ালের সনে। তৎক্ষণাৎ স্থির হলো রমণীর পা দুটো, দাঁড়িয়ে রইল প্রস্তরখণ্ডের ন্যায়। মুগ্ধর পা দুটো ততক্ষণে এসে দাঁড়ালো রমণীর অভিমুখে। বলিষ্ঠ হাতে সুকৌশলে দেয়াল আঁকড়ে সপ্তদশীকে আটকালো এক অভেদ্য বাঁধনে। রমণী স্থির, অন্যত্র মুখ ঘুরিয়ে রাখা তার। যুবকের নিষ্পলক শ্লেষাত্মক দৃষ্টিজোড়া সম্মুখে নিবদ্ধ। ধীরলয়ে কাত করল বলিষ্ঠ ঘাটটা।
অন্য হাতে আচমকা মাহির নরম তুলতুলে কবজি সন্ধি আঁকড়ে ধরতেই তরাক চোখ তোলে মাহি। সবেগে রুড মানবের রুক্ষ হাতের মুঠো হতে কবজি ছাড়াবার বৃথা প্রয়াসে মত্ত থাকতেই মুগ্ধ ঘটালো আরেক কাণ্ড। কোনরূপ বলা কওয়া ছাড়াই মানবীর হাতটা টেনে এনে তা আলগোছে চেপে ধরল মেয়েটারই বুকের বা পাশে। কণ্ঠে ভীষণ তাচ্ছিল্যের ছাপ ফুটিয়ে আওড়ালো, বুকে হাত রেখে বলতো চড়ুই, অধীর রায়কে ঘৃণা করলেও মির্জার সায়ান মুগ্ধকে ঘৃণা করিস কিনা? হমকায় মাহি। অন্তকোণের গোপন সম্ভাষণে হোঁচট খেয়ে চোখ নামালো ত্রস্ত। শক্ত মুখে রয়ে শয়ে প্রত্যুত্তর ছুড়ল, ওই একই বিষয়, নাম দুটো হলেও মানুষটা তো একজনই। আমি তো নামকে নয়, গোটা মানুষটাকেই ঘৃণা করি। আসলেই। মুগ্ধর সন্দিষ্ট কণ্ঠ, তা শুনে কেবল উপর নিচ মাথা নাড়ায় মাহি। সঙ্গে সঙ্গে তাচ্ছিল্যের টানে বাঁকা হাসে মুগ্ধ। তীক্ষ্ণ দৃষ্টে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে, আয়নার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলতে নেই বোকা চড়ুই, এতে ধরা পড়ে যাবার শঙ্কা বড্ড বেশি। যার এক রূপে বিমুগ্ধ হয়েছিস তার প্রতিটা রূপ গ্রহণ করতে শেখ। এই দেহে নিঃশ্বাস থাকাকালীন তা আমার দ্বারা হচ্ছে না। রমণীর পরপর দৃঢ় প্রত্যুত্তর, তা কর্ণকুহরে পৌঁছাতেই দৃষ্টি জোড়ায় তাচ্ছিল্যের রেশ ছড়ালো মুগ্ধর। অধরের কোণে বসল দাঁত। ধীরলয়ে মানবীর নরম হাতের কবজি সন্ধি ছেড়ে দিয়ে পরক্ষণেই রুক্ষ হাতের আঙুলগুলো ছোঁয়ালো মানবীর মসৃণ কপলে। সেথায় খানিক স্লাইড করতে করতে শুধালো, একটা সময় ঘৃণার দুর্বোধ্য জালে লেপ্টে থেকে যাকে মারতে চেয়েছে আমার কঠোর মস্তিষ্ক, আজ সময়ের পরিক্রমায় সেই আমার দুই চোখের জালে আটকে থাকা মায়াবী এক প্রহেলিকা। কাউকে এতটা ঘৃণা করতে নেই চড়ুই, যতটা ঘৃণার অভিঘাতে হৃদয় কেবল তার জন্যই স্পন্দিত হতে শুরু করে। পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বললাম, মানলে মান, না মানলে বালছেড়, হু কেয়ার্স। সহসা মুখ কুঁচকায় মাহি। ক্ষুদ্র মস্তিষ্কে যা ধরল তার ভিত্তিতেই কর্কশ কণ্ঠে শুধালো, সবাই এক নয় মনস্টার। কেউ কেউ চোখ থেকে ঘৃণার প্রলেপ সরাতে গিয়ে কবর অবধি পৌঁছে যায়। মাগার আফসোস, ঘৃণাটা তখনও অটুট থাকে। এত কনফিডেন্স ভেঙে গুঁড়িয়ে গেলে তখন? তৎক্ষণাৎ ঘোলাটে দৃষ্টিজোড়া উঁচু হলো মাহির, দৃঢ়তা বাড়ল কণ্ঠায়। তখন আমি স্বেচ্ছায় আপনার শয্যা সঙ্গী হব, যেভাবে চাইবেন সেভাবেই হব। মুহূর্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল মুগ্ধর। তাচ্ছিল্যের সুরে পরপর বলে উঠল, সেটা তুই না চাইলেও হবি, আর মাত্র 6 দিন পর এমনিতেই তুই আমার বেডে আসবি। স্বেচ্ছায় নয়তো কি হয়েছে? তুই বললি না আমি জোর জবরদস্তিতে এক্সপার্ট? ওকে, আই অ্যাম অনেস্টলি এক্সপেক্টিং দিস। তোর কনসেন্ট, তোর এথিক্স অ্যান্ড তোর অসুস্থতার গুল্লিমারি। একদিকে ঘড়ির কাঁটায় 12টা বাজবে, আরেক দিকে তুই শুধু আমার হবি। এতে তোর চোখে আমার জন্য ঘৃণা বাড়লে বাড়ুক, হু দ্য ফাক কেয়ার্স অ্যাবাউট দ্যাট? আমার কেবল দেহ পেলেই চলবে। হৃদয় দিয়ে তুই মুড়ি খা বেয়াদব মেয়ে ছেলে। কামারের দোকানে বসে নীতিবাক্য আওড়ানোর কোনো মানে নেই, তা বুঝতে বড্ড দেরি হলো মাহির। তবে বোধগম্য হবার পর মুহূর্তেই কর্ণকুহরে ভেসে এলো টক্সিক লোকটার খ্যাক খ্যাক কণ্ঠস্বর, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা, নয়তো ধরলে আস্ত রাখব না। কথাটা বলেই সম্মুখ থেকে সরে গেল মুগ্ধ। কদম বাড়িয়ে গটগট করে চলে গেল বারান্দার অভিমুখে। বোকা রমণী হাঁপ ছেড়ে বাঁচল যেন। তখনই দ্রুত পায়ে ছুটে গেল দরজার পানে। ব্যস্ত হাতে দুয়ার খুলতেই তাকে আর পায় কে। প্রাণটা যেন হাতের মুঠোয় নিয়ে ঘর ছাড়ল রমণী। এদিকে তার অমন ছুটে যাওয়ার পানে আড়াল হতে চেয়ে রইল মুগ্ধ। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে আনমনে বিড়বিড়ালো,
তুই আমার দেওয়া ক্ষতগুলো মনে রাখলি পিচ্চি, অথচ তোকে আগলে রাখার চেষ্টাটুকু দেখলি না। হায় ভগবান, এ কি হলো আমার মেয়ের? নীরু, ও মা, মা, কি হয়েছে তোর মা? চোখ খোল মা। সুদীপা রায়ের কণ্ঠে ভয়, মধ্যবয়সী শরীরটা কাঁপছে ভীষণ। এহেন দুপুর গড়ানো প্রহরে জঙ্গলের অমন গহীন দিকটায় মেয়েটাকে এভাবে অচেতনাকারে পড়ে থাকতে দেখে অন্তরাত্মা শুকিয়ে কাঠ কর্তা গিন্নির। বারংবার ডেকে যাচ্ছেন মেয়েকে, তবে মেয়ে যে পাত্তাহীন, চোখ দুটো খুলছেও না। সর্বাঙ্গ দরদর করে ঘামছে অচেতন মানবীর। সুদীপা রায় বড্ড অসহায় চোখে তাকালেন এদিক ওদিক। সাহায্যের কেউ নেই আশেপাশে, সঙ্গে আনেননি ফোনটাও। এ পথে এসেছিলেন একা, লোকজন থাকবে কোত্থেকে শুনি। মানুষটা যে মেয়েকে ছেড়ে দিয়ে সাহায্যের জন্য ছুটতেও পারছে না মধ্যবয়সী। পরিশেষে কোনরূপ উপায়ন্তর না পেয়ে হাঁক ছুড়লেন তিনি। ওগো নীরুর বাবা, কোথায় গো তুমি? নীরুর বাবা। হাঁক ছুটতে ছুটতে গলা ব্যথা হয়ে আসার জোগাড় সুদীপা রায়ের। শেষমেশ আর সইতে না পেরে কেসে উঠলেন বেশ। ঠিক তখনই অদূরের অন্দরমহলের তিনতলার বারান্দা হতে ধেয়ে এলো রুড মানবের বিকট ধমক। শেয়ালের মতো হাঁক ছুটছেন কোন সুখে? বিয়ে লেগেছে কার? আপনার ঘরের বুইড়া ভামের? তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকায় সুদীপা রায়। অদূরের বারান্দায় মুগ্ধকে সটান দাঁড়িয়ে থাকতে দেখে আজ রাগ হবার বদলে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। তড়িঘড়ি করে সাহায্যের জন্য মুখ খুলতেই যাবেন, অমনি অন্দরমহলের পেছন গেট হতে দ্রুত পায়ে ছুটে আসেন হিমাংশু রায়। স্ত্রীর অমন হাঁকছোড়া কণ্ঠের পিঠে কেমন বিচলিত আঙ্গিকে শুধায়। কি হয়েছে সুধা? এভাবে চিৎকার? ছুটন্ত পদযুগল হুট করেই থমকে দাঁড়ালো হিমাংশু রায়ের, বাঁক আটকালো গলার কাছে। মেয়েকে অমন অচেতন পড়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য পায়ের তলা থেকে জমিন খসে গেল তার। বুকটা কেঁপে উঠল ধক করে। মধ্যবয়স্ক চরম উদ্বিগ্নতায় তখনই মেয়ের পাশে হাঁটু গেড়ে বসলেন। দুই হাতে আলতো করে মেয়ের মসৃণ কপলে চাপড় বসিয়ে ধীর লয়ে ডাকলেন, মা, নীরু, কি হলো মা তোর? সুদীপা রায়ও কাঁদছেন। আঁচলের কোণে মুখ লুকিয়ে ব্যস্ত গলায় বলে ওঠেন, তাড়াতাড়ি মেয়েকে বাড়িতে নিয়ে চলো নীরুর বাবা। হিমাংশু রায় ত্রস্ত মাথা নাড়ালেন। তড়িঘড়ি করে দুই হাতে মেয়েকে পাজা কোলে তুলতে গেলেই খট করে শব্দ হলো তার দুর্বল কটিদেশের অস্তিতে। অমনি বেচারা মেয়েকে নিয়ে হোঁচট খেয়ে পড়লেন সম্মুখে। পর মুহূর্তেই দুই হাতে চেপে ধরলেন নিজের ভাঙা কোমর। ব্যথাতুর কণ্ঠে অস্ফুটে আওড়ালেন, মাগো, শেষ শেষ, আমার কোমর শেষ। সুদীপা রায় ভরকালেন। তখনই এগিয়ে এসে দাঁড়ালেন স্বামীর পাশে। ব্যাকুল চিত্তে দুই হাতে স্বামীর কোমর ডলতে ডলতে শুধালেন, তুমি না পারলে অধীরকে বলো না, অধীর তো বারান্দাতেই দাঁড়িয়ে আছে। তরাক ঘাড় বাঁকালেন হিমাংশু রায়। কোমর চেপে ধরেই হাঁটলেন দুই কদম। খানিকটা এগিয়ে এসে ঘাড় উঁচিয়ে তাকালেন অদূরের বারান্দার অভিমুখে। কণ্ঠে ব্যথাতুর ভাবভঙ্গি ফুটিয়ে আওড়ালেন, অধীর, বাবা শোনো, একটু সাহায্য করো আমায় বাবা। কানে এয়ারপড গুজে কার সাথে যেন বাক্যালাপে মত্ত মাফিয়া বিস্ট। তন্মধ্যে নিচে থেকে ধেয়ে আসা উঁচু কণ্ঠে বিরক্তির শেষ নেই তার। বলিষ্ঠ ঘাটটা সামান্য বাঁকিয়ে কপাল গুছিয়ে তাকালো হিমাংশু রায়ের পানে। অতঃপর দাঁত খিঁচে আওড়ালো, কি সাহায্য? আপনাকে চিতায় তুলে দিয়ে আসতে হবে নাকি? আজ আর রাগ করলেন না হিমাংশু রায়। উপায়ন্তরহীনের ন্যায় উল্টো বলে উঠলেন, আমার নীরুটাকে একটু কোলে তুলে বাড়ি অবধি নিয়ে যাবে অধীর? আমার কোমরে ভীষণ চোট লেগেছে, মনে হচ্ছে হাতটা নড়ে গিয়েছে জায়গা থেকে, তাই। তৎক্ষণাৎ চোয়াল শক্ত হলো মুগ্ধর।
কানে এয়ারপড থাকা সত্ত্বেও বদরাগী পুরুষ দাঁত খিঁচে শুধালো, রাতের অন্ধকারে খাটে গিয়ে কি এমন করেছেন যার দরুন আপনার কোমরে ঠাডা পড়েছে বান্দির ছেলে? সময়কালে নিজের বালপাকনা মেয়েকে যেহেতু কোলে তুলতে পারবেনই না, সেহেতু পয়দা করতে গেলেন কেন অসভ্য নাগরিক? নাকি বউ দেখলে উত্তেজনা কাঁধে উঠে যায়? কোনটা? তাছাড়া কোমরে এমন নড়বড়ে জোর নিয়ে অমন একটা বালপাকনা পয়দা করলিনি বা কিভাবে বান্দির ছেলে? যুবকের মুখ না যেন আস্ত একটা গোলা বারুদ, কথা দিয়ে যেন উড়িয়ে দেবে সম্মুখের মানুষজনদের। হিমাংশু রায় থম ধরে দাঁড়িয়ে রইলেন কেবল। প্রত্যুত্তরে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবেন তা নিয়ে বড্ড সন্দিহান তিনি। এরই মধ্যে পিঠ দেখিয়ে উল্টো পায়ে বারান্দা ছাড়ল মুগ্ধ। গটগটিয়ে চলে গেল কক্ষে। হিমাংশু রায় ফের অসহায়ত্বে ভুগলেন। অসহায় চোখে একবার তাকালেন স্ত্রীর পানে। ভগ্ন কণ্ঠে আক্ষেপের সুর টানতেই যাবেন অমনি সেথায় আগমন ঘটল অ্যাডুইনের। ব্যস্ত কদমে ছুটছে গম্ভীর পুরুষ, এক হাতে রিভলভার। মনে হচ্ছে কাকে যেন তাড়া করছে সে। হিমাংশু রায় চোখ সরু করলেন, হতবাক কণ্ঠে আওড়ালেন, অ্যাডুইন! থামল না অ্যাডুইন। দ্রুত পায়ে ছুটলেন বাঁদিকে। ঠিক তখনই অসহায় হিমাংশু রায় ডাক পারলেন তাকে, অ্যাডুইন, অ্যাডুইন, এদিকে আসো। তৎক্ষণাৎ পায়ের গতিতে রূপ টানল অ্যাডুইন। গম্ভীর মুখে খানিক বিরক্তির ছাপ ফুটিয়ে আওড়ালেন, কে মরেছে? যেমন পীর তেমন তার মুরিদ, তাতে বিন্দুমাত্র ভরকালেন না হিমাংশু রায়। উল্টো আহত কণ্ঠে বলে ওঠেন, আমার মেয়েটাকে একটু বাড়িতে দিয়ে আসবে, বড্ড উপকার হতো। আমার কোমরটায় হুট করেই যে কি হলো দেখো, দাঁড়াতেও পারছি না ঠিক মতো। কপাল গোছায় অ্যাডুইন। দৃঢ় চোয়ালে তখনই প্রত্যুত্তরে বলে, মাথা খারাপ? কাকে না কাকে কোলে নিতে বলছেন? তাছাড়া আপনি কে আমায় অর্ডার দেওয়ার? অর্ডার না, ইটস এ রিকোয়েস্ট অ্যাডুইন, প্লিজ। মুখভঙ্গিতে একাকার সম বিরক্তির ছাপ ফুটিয়ে এগিয়ে এলো অ্যাডুইন। নাক মুখ কুঁচকে তাকালো অচেতন নীরুর পানে। মনে মনে তেতোভাব নিয়ে বিড়বিড়ালো, এসেছি পর থেকে চিপকু মেয়েটা পিছুই ছাড়ছে না। সেন্সলেস হয়েও কোলে ওঠার কি শখ তার। ধীরলয়ে নীরুর পানে ঝুঁকে আসে অ্যাডুইন। হাত দুটো আলগোছে বাড়িয়ে দেয় রমণীর তুলতুলে দেহের নিচ দিয়ে। শক্ত হাতে জোরালো শক্তিতে পরমুহূর্তেই এক ঝটকায় অচেতন অষ্টাদশীকে পাজা কোলে তুলে নেয় অ্যাডুইন। বিরক্ত দৃষ্টে সম্মুখে পা বাড়িয়ে বিড়বিড়ায় সে, হলি কাউ! কতটা দুর্ভাগ্য এসে ধরা দিলে শেষমেশ একটা চিপকু মেয়েকে কোলে তুলে হাঁটতে হচ্ছে আমার। মনস্টার, বাঁচান প্লিজ। সন্ধ্যা গড়িয়ে রাত হবার জোগাড়। এরই মধ্যে বিদঘুটে অন্ধকারে বুঁদ হয়েছে মাহির কামরা। সপ্তদশী বসে আছে বিছানার কোলে। দুই হাঁটুতে ভর দিয়ে রেখেছে মাথাটা। মাঝে মধ্যে ফোপানো শব্দগুলো বেশ ভেসে আসছে রমণীর কাছ থেকে। ধীরলয়ে হাত উঠিয়েছে চুলের গোড়ায়। সেথায় জোরালো চাপ বসিয়ে নিজেকে শাসাতে ব্যস্ত বোকা মানবী। না, আমি কোনোদিন তার প্রতি দুর্বল হব না, কোনোদিন হব না। সে আমায় পরিবারহারা করেছে, আমার গোটা জীবনটা নষ্ট করেছে মাফিয়া বিস্ট, আমার পুরো পরিবারকে হেনস্থা করেছে সে। নিজেকে শাসাতে গিয়ে দুর্বল মাহি। ফোলা ফোলা চোখ দুটো বন্ধ তার। বদ্ধ চোখের পাতায় হুট করেই ভেসে উঠল অতীতের কিছু স্মৃতি। দুই বোনের একসঙ্গে কলেজ যাওয়া, সন্ধ্যা হতে না হতেই পড়ার টেবিলে বসে খুটখাট করা, পরিবারের সকলের সঙ্গে খুনসুটি। মুহূর্তেই ঠোঁটের ফাঁক গলিয়ে উপচে পড়া কান্নার শব্দগুলো বেরিয়ে এলো রমণীর। কাঁদতে কাঁদতে দুই হাতে চেপে ধরল নিজের ক্ষুদ্র মুখখানা। রমণী কান্না বিলাসে মত্ত। ঠিক তখনই ঘরের দরজায় কড়া নাড়ানোর শব্দ পড়ল বেশ।
মুহূর্তেই কান্না থেমে গেল মাহির। রয়ে শয়ে কণ্ঠ উঁচিয়ে শুধালো, কে? ওপাশ থেকে আওয়াজ এলো না কারো। বোকা মানবী উঠে দাঁড়ায় তখনই। দুই হাতের উল্টো পিঠে সিক্ত চোখ দুটো মুছে নিয়ে এগোলো দুয়ার পানে। ধীর লয়ে দুয়ার খুলতেই দেখা গেল দরজার কাছে দাঁড়িয়ে আছে এক গৃহকর্মী। হাতে একখানা খাবার ট্রলি তার। রিনরিনে কণ্ঠে বলল, খাবারটা খেয়ে নিন দিদিমণি। নাক টানল সপ্তদশী। গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, নিয়ে যান খাবার, আমার খেতে ইচ্ছে করছে না। সম্মুখে দাঁড়িয়ে থাকা কমবয়সী গৃহকর্মী কেমন নড়ে উঠল কথাটা শুনে। খানিক জড়তা নিয়ে পরপর বললেন, খেয়ে নিন দিদিমণি, নয়তো আপনি না খেলে আমার পেটেও খাবার পড়বে না আজ। কপাল গোছায় মাহি, মুখটা করে গম্ভীর। কণ্ঠে স্বনিগ্ধতা ছড়িয়ে পরপর জিজ্ঞেস করল, মানে? আমার খাওয়া না খাওয়া নিয়ে আপনার খাওয়ার কি সম্পর্ক? তা আমি বলতে পারবো না দিদিমণি, আপনি দয়া করে খাবারটা খেয়ে নিন। বেচারির কথাগুলো বড্ড মনে লাগলো মাহির। অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, ভেতরে দিয়ে যান। গৃহকর্মী তাই করল। চটজলদি ব্যস্ত কদমে হাতের ট্রলিটা ঠেলতে ঠেলতে ঢুকলো ভেতরে। মাহি আগ বাড়িয়ে তাকে কিছু বলতেই যাবে, তবে তার আর বালাই রইল না তেমন। গৃহকর্মী রমণী কেমন ব্যগ্রতায় ছুটে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। মাহি হতবম্ব এরূপ কাণ্ডে। অন্ধকারে দেখেনি রমণীর মুখ। শঙ্কায় জর্জরিত বোকা মানবী পা ছোটায় ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে ফিরে এসে না হয় খাবার খাবে। জমিদার বাড়ির বাদিকের পথ খানিক অন্ধকারে রূপ ধরেছে ভয়ানক। একজোড়া নূপুর পরা সতর্ক কদম ধীরলয়ে এগোচ্ছে সেথায়। গায়ে জড়ানো একখানা শাল, মুখ ঢাকা তাতে। হাতে একখানা হারিকেন মালকিনের। মৃদুমন্দ জ্বলছে আগুন। খানিকটা সম্মুখে এসে দাঁড়াতেই পা দুটোর মালিক চাপা স্বরে ডাকলেন কাউকে, শম্ভু। তৎক্ষণাৎ অন্ধকার ভেঙে এগিয়ে এলো এক কৃষ্ণাঙ্গ লোক। হারিকেনের মৃদুমন্দ আলোতে কেবল দেখা যাচ্ছে তার চিকচিক দাঁত কটা। সম্মুখে দাঁড়িয়ে থাকা মালকিন তখনই নিজে শালের নিচ হতে বের করে আনলেন একখানা রুপির বান্ডিল। তা ধীরলয়ে শম্ভুর পানে বাড়িয়ে দিয়ে সতর্ক গলায় শুধালেন, খাবার খেয়ে নিক আগে, তুই 1 ঘন্টা পরে যাবি ওর ঘরে। আমি বাড়ির ইলেকট্রিসিটির তার কেটে দেব তখন। ওই মেয়ে ততক্ষণে মাতাল হয়ে যাবে, হুঁশ থাকবে না ওর। ওই সুযোগে ওকে বস্তাবন্দি করে যেখানে ইচ্ছে সেখানে ফেলে দিয়ে আসবি। মনে রাখবি, ও যাতে আর কোনো দিন ফিরে আসতে না পারে। শম্ভু দাঁত কেলিয়ে হাসল। বুকের 2 পাশে হাত উঠিয়ে দোনামোনা কণ্ঠে শুধালো, মাজি, হামকো থোড়া। নারীলোভী শম্ভুর কথাটা বুঝতে খুব একটা সময় নিলেন না মালকিন। তিনি কেমন বাঁকা হেসে পরপর বলে ওঠেন, যা ইচ্ছে করিস, তবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে করিস। আজকে রাতের মধ্যেই ও আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়া চাই।